নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। যুব ভারতী কাণ্ডে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারকে শোকজ করলেন মুখ্য সচিব। শোকজ করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকে। ক্রীড়াপদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র গ্রহণ, মুখ্যমন্ত্রীর ক্রীড়া দপ্তরের দায়িত্বে খোদ মুখ্যমন্ত্রী। প্রকাশিত খসড়া ভোটার তালিকা, কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে ক্লিক করলে দেখা যাচ্ছে বাদ দেওয়া নামের তালিকা। সাত সকালে ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। একের পর এক গাড়ির সংঘর্ষে গুরুতর আহত এক বাইক আরোহী। কি কারণে এই দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়। দিল্লি আগ্রা সড়কে শূন্য দৃশ্যমানতায় একাধিক বাস ও গাড়ির সংঘর্ষে মৃত একাধিক, গুরুতর আহত অন্তত 25 জন। ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে শহীদ হলেন এক পুলিশ কর্মী, আহত হয়েছেন এক জঙ্গিও। যুব ভারতী কাণ্ডে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারকে শোকজ করলেন মুখ্য সচিব মনোজ পান্ত। শোকজ করা হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও। যুব ভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার ঘটনায় কলকাতা পুলিশের ডিজি রাজীব কুমার সহ একাধিক পদস্থ আধিকারিককে শোকজ করল মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন কমিটি। শোকজ করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও। এছাড়াও আইপিএস অনিশ সরকারকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে। অন্যদিকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে সিও অবসরপ্রাপ্ত ডব্লিউবিসিএস অফিসার দেবকুমার নন্দনকেও দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও কমিটির সুপারিশ মেনে 4 অফিসারের নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশন কমিটি বা সিট গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন আইপিএস পীযূষ পান্ডে, আইপিএস জাভেদ শামীম, আইপিএস সুপ্রতিম সরকার এবং আইপিএস মুরলীধর। কি কারণে গত শনিবার লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, কেন তা মোকাবিলা করা সম্ভব হল না, এ ব্যাপারে আগামী 24 ঘণ্টার মধ্যে ডিজি রাজীব কুমার সহ পুলিশ এবং প্রশাসনের 3 কর্তাকে জবাবদিহি করতে বলা হয়েছে। ঘটনার দিন নিরাপত্তা ব্যবস্থা কিভাবে করা হয়েছিল, পুলিশের ভূমিকা কি ছিল, নজরদারি ব্যবস্থা কতটা কার্যকর ছিল, এই সমস্ত বিষয়ে বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে। গত শনিবার যুব ভারতীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা মেসি, কিন্তু মাত্র 23 মিনিটের মধ্যেই নিরাপত্তাজনিত কারণে মাঠ ছাড়তে হয় তাকে। অভিযোগ, রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ভিড়ে দর্শকরা মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে খালি হাতে ফিরে যেতে হয় বহু দর্শককে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ক্ষুব্ধ দর্শকদের একাংশ স্টেডিয়ামে ভাঙচুর চালায়। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত হয় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। কমিটিতে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, মুখ্য সচিব মনোজ পান্ত এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। কমিটির সুপারিশ ছিল ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে সিনিয়র পুলিশ অফিসারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হোক। পাশাপাশি সেদিনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে। এরপরই রাজ্য পুলিশের ডিজি সহ 3 পদস্থ কর্তাকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে এক অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ এবং অপর এক অবসরপ্রাপ্ত অফিসারকে যুব ভারতীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ক্রীড়ামন্ত্রী পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র গ্রহণ মুখ্যমন্ত্রীর। যুব ভারতী কাণ্ডের দায় নিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন অরূপ। অরূপের ইচ্ছাকে মান্যতা দিয়ে আপাতত ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর নিজের হাতে রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়ামন্ত্রী পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী যে তদন্ত কমিটি গঠন করেছেন সেই কমিটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অব্যাহতি চেয়েছিলেন তিনি। সূত্রের খবর, অরূপের সেই ইচ্ছাকে মান্যতা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের কাছ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে অরূপকে। আপাতত ওই দফতর নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী। গত শনিবার যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসি ইভেন্টকে কেন্দ্র করে যে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছিল, এদিন তার দায় নিয়ে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী। ওই চিঠিতে অরূপ বিশ্বাস লিখেছিলেন, নিরপেক্ষ তদন্তের মর্মে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। ওই চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন যে গত 13 ডিসেম্বর লিওনেল মেসির যুবভারতীতে আগমনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করেছেন। তার পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ তদন্ত চান বলেই তিনি অব্যাহতি চাইছেন। উল্লেখ্য, 13 ডিসেম্বর গোট ট্যুরে যুবভারতীর ক্রীড়াঙ্গনে আসেন লিওনেল মেসি। সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল। কিন্তু হাজার হাজার টাকা দিয়েও দর্শকরা মেসিকে দেখতে পারেননি বলেই অভিযোগ। মেসির সঙ্গে যুবভারতীতে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মেসি স্টেডিয়াম ছাড়ার পর ভাঙচুর শুরু হয়। অব্যবস্থার অভিযোগে ইতিমধ্যে মূল আয়োজক শতদ্র দত্তের 14 দিনের পুলিশ হেফাজত হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রকাশিত খসড়া ভোটার তালিকা। বঙ্গে এসআইআর প্রক্রিয়ায় পূর্ব ঘোষণা মতো 16 ডিসেম্বর মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন প্রকাশ করল খসড়া ভোটার তালিকা। কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে ক্লিক করলে দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষে মঙ্গলবার 16 ডিসেম্বর প্রকাশ্যে এল খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশনের দেওয়া নির্দিষ্ট দুটি ওয়েবসাইটে দেখা যাচ্ছে বিস্তারিত তালিকা। এনুমারেশন ফর্ম পূরণ করার পর কাদের নাম উঠেছে খসড়া তালিকায়, বাদ পড়েছে কাদের নাম, মৃত, স্থানান্তরিত, এমনকি ভুতুড়ে ভোটারের সংখ্যাও জানা যাচ্ছে খসড়া তালিকা থেকে। খসড়া তালিকা থেকে নাম বাদ পড়েছে মোট 58,20,898 জনের। এর মধ্যে নিখোঁজের সংখ্যা 12,20,038 জন, অনুপস্থিত 19,88,076 জন, মৃত 24,16,852 জন, ডুপ্লিকেট ভোটার 1,38,000। ভুতুড়ে ভোটারের সংখ্যাও উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায়। সেই সংখ্যা 1,83,328। আপনার নাম আছে কিনা কিভাবে দেখবেন? https:/ceo.wb.gov.in/sir অথবা https:/electoralsearch.eci.gov.in/। এই ওয়েবসাইটে ক্লিক করলে দেখবেন বাঁদিকে রয়েছে এপিক নাম্বার এবং ডানদিকে রাজ্যের নাম দেওয়া জায়গা। এই দুই জায়গা পূরণ করতে হবে, অর্থাৎ আপনার এপিক নাম্বার এবং রাজ্যের নাম দিন। এর নিচে রয়েছে একটি ক্যাপচা কোড, পাশের খালি জায়গায় কোড বসান। তার নিচে পাবেন সার্চ অপশন, সেখানে ক্লিক করলে নিজের নাম দেখতে পাবেন। এছাড়া খসড়া ভোটার তালিকা দেখা যাবে কমিশনের অ্যাপ ইসিনেট বা ECINET। কিভাবে দেখবেন নিজের নাম? এই অ্যাপটি খোলার পর দেখবেন সবুজ রঙের একটি ফাঁকা জায়গায় লেখা সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। তাতে ক্লিক করলে নতুন পাতা খুলে যাবে। তারপর ক্লিক করতে হবে ভোটার আইডি বা এপিক অপশনে। সেটিতে ক্লিক করলে নিচে ভোটার আইডি বা এপিক নম্বর দেওয়ার একটি জায়গা থাকবে। সেখানে নিজের এপিক নম্বর দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার নাম খসড়া তালিকায় রয়েছে কিনা। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার সকালে খসড়া ভোটার তালিকা ও বাদ যাওয়া ভোটারের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেখা যাচ্ছে অনেকেরই নাম মিলছে না দুটি তালিকার একটিতেও। ওয়েবসাইটে নির্দিষ্ট জায়গায় এপিক নম্বর দিলে দেখাচ্ছে নো রেজাল্ট ফাউন্ড। স্বাভাবিকভাবেই বুঝে উঠতে পারছেন না কি করণীয়। চলুন জেনে নেওয়া যাক সমাধানের উপায়। অপেক্ষার অবসান। মঙ্গলবার সকালে খসড়া ভোটার তালিকা ও বাদ যাওয়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেখা যাচ্ছে অনেকেরই নাম মিলছে না দুটি তালিকার একটিতেও। ওয়েবসাইটের নির্দিষ্ট জায়গায় এপিক নম্বর দিলে দেখাচ্ছে নো রেজাল্ট ফাউন্ড। স্বাভাবিকভাবেই চিন্তায় ঘুম উঠেছে তাদের। বুঝে উঠতে পারছেন না কি করণীয়। চলুন জেনে নেওয়া যাক সমাধানের উপায়। যাদের কোনো তালিকায় নাম নেই তাদের ফর্ম 6 পূরণ করতে হবে। কমিশন সূত্রে খবর, অনলাইন ও অফলাইন দুভাবেই এই ফর্ম পূরণ করা যাবে।
কমিশনের ওয়েবসাইট voters.eci.gov.in/এ পাবেন এই ফর্ম। যাবতীয় তথ্য দিয়ে তা পূরণ করতে হবে। যদি অনলাইনে সরগড় না হন তাতেও সমস্যা নেই, অফলাইনেও এই ফর্ম পূরণ করা যাবে। সেক্ষেত্রে জেলা শাসকের দপ্তর থেকে ফর্ম সংগ্রহ করতে হবে, এরপরই ডাকা হবে শুনানিতে। সেখানে প্রয়োজনীয় নথি দেখাতে পারলে আর চিন্তার কোনো কারণ নেই। তবে নাম না থাকলে সবার আগে বিষয়টা জানান বিএলওকে। প্রসঙ্গত, মঙ্গলবার কমিশনে দেওয়া খসড়া তালিকা অনুযায়ী বাদ পড়েছে প্রায় 58 লক্ষের নাম। এর মধ্যে রয়েছে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ, ডুপ্লিকেট ভোটার। নিখোঁজ সংখ্যা 12,20,038। এসআইআর এর খসড়া তালিকায় অনুপস্থিত 19,88,076 জন। মৃত 24,16,852 জন। ডুপ্লিকেট ভোটার 1,38,000। ভুয়ো ভোটারের সংখ্যা 1,83,328। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার ফোর্ট উইলিয়ামে উদযাপন করা হল ৫৪তম বিজয় দিবস। উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রত্যেক বছরের মতো চলতি বছরেও কলকাতায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল বাংলাদেশের মহান বিজয় দিবস। মঙ্গলবার সকালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনা সদর দফতর ফোর্ট উইলিয়ামে ৫৪তম বিজয় দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ছাড়াও ৮ জন বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরাও যোগ দিয়েছিলেন। সকালে কলকাতার পূর্বাঞ্চলীয় সেনা সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে সূচনা হয়। কর্মসূচির প্রথমে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয় মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় ও বাংলাদেশিদের। পরে ফোর্ট উইলিয়ামে নির্মিত বিজয়ের স্মারক স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ভারত ও বাংলাদেশের প্রতিনিধি দল। গৌরবময় বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর কলকাতা ফোর্ট উইলিয়ামে ছিল নানা আয়োজন। দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে ট্রেনিং এরিয়াতে গ্র্যান্ড সামরিক প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল এম লুৎফর রহমান এবং মেজর শেরি শাহবাজ ও তাদের পরিবারের সদস্যরাও ছিলেন। সোমবার বাংলাদেশের প্রতিনিধি দলটি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা ও শুভেচ্ছা বিনিময় করে। ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের উদ্যোগে কলকাতা বিজয় দুর্গের মঙ্গল পাণ্ডে মিলিটারি ট্রেনিং এরিয়াতে আয়োজিত বর্ণাঢ্য সামরিক প্রদর্শনীতে অংশগ্রহণ করে প্রতিনিধি দলটি। হাই নিউজ নেটওয়ার্ক। সাত সকালে ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। একের পর এক গাড়ির সংঘর্ষে গুরুতর আহত এক বাইক আরোহী। কি কারণে এই দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়। মঙ্গলবার সকালে ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। একের পর এক গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক আরোহী। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, মা উড়ালপুলে চলন্ত একটি গাড়ি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। সেই ধাক্কায় গাড়িটি উল্টো দিকে লেনে চলে আসে এবং সামনে আসা আরেকটি গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এরপর সেই গাড়িটি ধাক্কা খায় একটি বাইকে। সংঘর্ষের জেরে বাইক আরোহী ছিটকে পড়েন রাস্তায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেছে পুলিশ। তবে কয়েকজন বলছেন, দুর্ঘটনার পর বাইক আরোহীকে কিছুক্ষণ রাস্তার উপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে যায়। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ জানাচ্ছে, দুর্ঘটনার পর ওই গাড়ির চালকের কোনো খোঁজ মেলেনি। আশপাশের গাড়ি চালকদের অনুমান, দুর্ঘটনার পর সুযোগ বুঝে তিনি পালিয়ে গিয়েছেন। মা উড়ালপুলে গাড়ি চালানোর ক্ষেত্রে গতির ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু সেই সমস্ত খুব একটা তোয়াক্কা করেন না কেউই। বিশেষ করে রাতের দিকে বেপরোয়া গতি প্রাণ কাড়ে বহু মানুষের। এক্ষেত্রে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালবেলা পুলিশ থাকে ফ্লাইওভারে, তাও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি যথেষ্ট জোরেই আসছিল। সংঘর্ষের অভিঘাতে একাংশ দুমড়ে মুচড়ে যায়। তাদের অনুমান, চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, আর সেই কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরেও মা উড়ালপুলে পরপর গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তখন একটি গাড়ি পরপর 3টি গাড়িতে ধাক্কা মারে। সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই ফের একই উড়ালপুলে দুর্ঘটনা। এই ঘটনার জেরে মঙ্গলবার মা উড়ালপুলে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়, যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং যান চলাচল আবারও স্বাভাবিক গতিতে শুরু হয়। হাই নিউজ নেটওয়ার্ক। ভোট যত এগিয়ে আসছে, হাওড়া শহর যেন ততই ঢুকে পড়ছে এক বিশাল ভাঙা গড়ার কর্মযজ্ঞে। উত্তর হাওড়া থেকে দক্ষিণ, প্রধান সড়ক থেকে গলিপথ, সর্বত্রই চলছে রাস্তা ভাঙা, নতুন করে নির্মাণ কিংবা মেরামতির কাজ। একসঙ্গে একাধিক জায়গায় কাজ শুরু হওয়ায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ছে যান চলাচল। ভোট যত এগিয়ে আসছে, হাওড়া শহর যেন ততই ঢুকে পড়ছে এক বিশাল ভাঙা গড়ার কর্মযজ্ঞে। উত্তর হাওড়া থেকে দক্ষিণ, প্রধান সড়ক থেকে গলিপথ, সর্বত্রই চলছে রাস্তা ভাঙা, নতুন করে নির্মাণ কিংবা মেরামতির কাজ। কোথাও পুরনো পিচ তুলে ঢালাই রাস্তা, কোথাও ভাঙা রাস্তার জোড়াতালি, আবার কোথাও সম্পূর্ণ নতুন করে রাস্তা তৈরির উদ্যোগ। একসঙ্গে একাধিক জায়গায় কাজ শুরু হওয়ায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ছে যান চলাচল। ফলে প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে পড়ছেন সাধারণ মানুষ। উত্তর হাওড়ার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক বেনারস রোডে পুরনো পিচ তুলে ঢালাইয়ের কাজ চলছে। কাজের জন্য একদিকে রাস্তা বন্ধ রাখতে হচ্ছে, যার ফলে অন্য দিক দিয়ে একমুখী কিংবা পাল্টা পথে যান চলাচল করাতে হচ্ছে। এর প্রভাব পড়ছে গোটা উত্তর হাওড়ার ট্রাফিক ব্যবস্থায়। সকাল সন্ধ্যা অফিস টাইমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। একই ছবি দক্ষিণ হাওড়ার শিবপুর এলাকাতেও। ফরসুর রোডে পিচ ঢালাইয়ের কাজ চলায় মাঝে মধ্যেই রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। উল্টো দিক দিয়ে দুমুখী যান চলাচল করানো হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলেই মনে করছেন চালকেরা। কোনা এক্সপ্রেসওয়ের উপরে এলিভেটেড করিডোর নির্মাণের জন্য বহুদিন ধরেই জাতীয় সড়কের একটি বড় অংশ খুঁড়ে রাখা হয়েছে। দিনের পর দিন কাজ চললেও স্থায়ী সমাধান মিলছে না বলেই অভিযোগ। শুধু বড় রাস্তা নয়, বাক্সারা, মন্দিরতলা, বকুলতলা, শালকিয়া, বেলগাছিয়া, কদমতলার মতো ঘনবসতিপূর্ণ এলাকাগুলির গলি রাস্তাতেও চলছে মেরামতির কাজ। কোথাও জল জমে কাজ থেমে যাচ্ছে, আবার কোথাও একসঙ্গে একাধিক গলি খোঁড়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচল কার্যত অসম্ভব হয়ে উঠছে। অ্যাম্বুলেন্স কিংবা জরুরি পরিষেবার গাড়ি ঢুকতে পারছে না, এমন অভিযোগও উঠছে। এর উপরে বিদ্যাসাগর সেতুতে প্রায় প্রতি রবিবারই রক্ষণাবেক্ষণ কিংবা মেরামতির জন্য যান চলাচল আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকছে। ফলে উত্তর ও দক্ষিণ কলকাতার সঙ্গে হাওড়ার যোগাযোগে তৈরি হচ্ছে বড়সড় জট। বিকল্প সেতু ও রাস্তাগুলিতে চাপ বেড়ে গিয়ে যানজট চরম আকার নিচ্ছে। সাধারণ মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে। বেলগাছিয়ার বাসিন্দা তারাও জানাচ্ছেন, এইভাবে দুর্বিষহ হয়ে উঠছে তাদের যান চলাচল। শহরবাসীর দাবি, উন্নয়ন অবশ্যই দরকার, কিন্তু তা যেন সুপরিকল্পিত হয়। একসঙ্গে এত রাস্তা না ঘুরে পর্যায়ক্রমে কাজ, স্পষ্ট ট্রাফিক পরিকল্পনা ও আগাম ঘোষণা, এই তিনটে বিষয় মানা হলে দুর্ভোগ অনেকটাই কমতে পারে। ভোটের আগে উন্নয়নের হাওয়ায় হাওড়া শহর বদলালেও সেই পরিবর্তনের বোঝা যেন অসীম দুর্ভোগে না চাপিয়ে দেওয়া হয়, এই আশাতেই দিন গুনছেন সাধারণ মানুষ। হাই নিউজ নেটওয়ার্ক। বাড়ল ফ্যামিলি পেনশনের পরিধি। কলেজের অধ্যাপক ও শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। কলেজ কর্মীদের দিব্যাঙ্গ সন্তানরাও আজীবন পাবেন পেনশন। রাজ্য সরকার পোষিত কলেজের অধ্যাপক ও শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা, বাড়ল ফ্যামিলি পেনশনের পরিধি। এবার কলেজের কর্মীদের দিব্যাঙ্গ সন্তানরাও আজীবন পাবেন পেনশন। রাজ্যের এই সিদ্ধান্তে খুশি কলেজের অধ্যাপক ও শিক্ষাকর্মীরা। রাজ্য সরকার পোষিত কলেজের অধ্যাপক শিক্ষাকর্মীরা অবসরের পর পেনশন পান। একটা সময় পর্যন্ত যিনি চাকরি করতেন তার অবর্তমানে স্ত্রী পেনশন পেতেন। পরবর্তীতে সেই নিয়মে বদল আনে রাজ্য। গত বছর রাজ্যের তরফে ঘোষণা করা হয়, ফ্যামিলি পেনশনের আওতায় আনা হচ্ছে চাকুরিরতের অবিবাহিতা, বিধবা অথবা ডিভোর্সি মেয়েকে। সেক্ষেত্রে বয়সসীমা 25 বছর। এবার পেনশনের পরিধি আরও বাড়ালো রাজ্য। গত 8ই ডিসেম্বর উচ্চশিক্ষা দপ্তরের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সন্তান যদি বিশেষ ক্ষমতা সম্পন্ন অর্থাৎ
25 বছরের পরও উপার্জনক্ষম না হয় তারাও পাবে বাবা অথবা মায়ের পেনশন। প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মীদের পেনশনের পরিমাণ নির্ভর করে বেতন ও চাকরির বয়সের উপর। তবে পেনশনের সুবিধা পাওয়ার জন্য চাকরির বয়স 10 বছরের বেশি হওয়া আবশ্যক, অন্যথায় কর্মীরা পেনশনের আওতায় আসেন না। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছে আবহাওয়ার খবরে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হঠাৎ করেই বেড়েছে তাপমাত্রা। ডিসেম্বরের শুরুতে যে কনকনে শীত পড়েছিল, মাসের মাঝামাঝি এসে সেই শীত অনেকটাই ফিকে। তবে শীত কমলেও কুয়াশার দাপট বাড়ছে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। মৌসুম ভবন জানিয়েছে, উত্তর পশ্চিম ভারতে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে ঠান্ডা ও শুকনো বাতাসের প্রবাহ আপাতত থমকে গিয়েছে। তার ফলে মধ্য ও পূর্ব ভারতের রাতের তাপমাত্রা আর কমছে না। দক্ষিণবঙ্গেও সেই প্রভাব স্পষ্ট। মঙ্গলবার ভোর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় কুয়াশার সতর্কতা জারি হয়েছে। সকালের দিকে কুয়াশার জন্য দৃশ্যমানতা কমতে পারে। সবচেয়ে বেশি কুয়াশা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর 24 পরগনায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিম বর্ধমানের কিছু এলাকাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিনে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন হবে না। সকালে কুয়াশা বেশি থাকবে, তাই সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। মঙ্গলবারও তা 16 ডিগ্রির কাছাকাছি। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীনিকেতনে 11.4 ডিগ্রি, মেদিনীপুরে 14.5, দীঘায় 14.6, উলুবেড়িয়ায় 13, ডায়মন্ড হারবারে 14.8, বাঁকুড়ায় 13 এবং বহরমপুরে 12.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। বর্ধমানে 14, আসানসোলে 14.4 ও পানাগড়ে 13.4 ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গে এখনও শীতের দাপট রয়েছে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6.4 ডিগ্রি, কোচবিহারে 9.1, জলপাইগুড়িতে 10.8, আলিপুরদুয়ারে 9 এবং কালিম্পংয়ে 10.5 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার জন্য উত্তরবঙ্গের দৃশ্যমানতা 200 মিটার পর্যন্ত কমে যেতে পারে। সোমবার সকালে কুয়াশায় কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়নি, তবে পরে রোদ উঠতেই বরফে ঢাকা শৃঙ্গ দেখা গিয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।